সময়ের সাথে পাল্লা দিয়ে কেটে গেছে ২২টা দিন। ২২টা রমজান পার হয়ে আজ ২৩তম রমজান। চন্দ্র কাননে সবার জীবন একই রকম ভাবে এগোচ্ছে। ৩ দিন হলো চন্দ্র দেওয়ান গিয়েছে আশ্রমে। সেখানে স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু আয়োজন আছে। তাছাড়া রোজার জন্য ইফতার করবেন স্থানীয় অনাথ আশ্রমগুলোতে। সেগুলোর হিসেব নিকেশে সে সরাসরি থাকেন। বাড়ির কর্তারা নিয়ম মতো অফিসে যায়। এলাকায় নিজেদের বিস্তর জমিজমার খোঁজ খবর রাখেন। আশেপাশের এলাকায় তাদের অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমগুলোতে পরিদর্শনে যান। গিন্নিদেরও একই রুটিন। পরিবার, সংসার, স্বামী, ছেলে মেয়ে, দিনের সব কাজ সেরে ৩ যা মিলে জমিয়ে আড্ডা। নিশি নুরির ভার্সিটি, নয়নের অফিস, রিশা, রোশনি, রাফির স্কুল। সকাল সকাল খাবার নিয়ে চেঁচামেচি সবই। সবাই সবার মতো চললেও দূরত্ব ঠিকই বেড়েছে ঈশান তিতিরের। মনোমালিন্য কমেনি, বরঞ্চ সময়ের সাথে পাল্লা দিয়ে দ্বিগুণ হয়েছে। সেদিনের পর তিতির চূড়ান্ত দূরে দূরে থাকে ঈশানের থেকে। ঈশানও একেবারের জন্য কথা বলার চেষ্টাটুকুও করেনি তিতিরের সাথে। নিজের অফিস কাজে ডুবে থাকে সে। তিতিরও গোটা দিন নিজের মতো রুমের মধ্যে বই পড়ে, বারান্দায় গাছ লাগিয়ে বিকেলবেলা বাগানে ভাই বোনদের সাথে সময় কাটায়। বিয়ের ওই সপ্তাহে কাজে না যাওয়ায় ঈশানের কাজ জমে আছে প্রচুর। তবে কাজ জমার থেকে বড় সে কাজের মধ্যে থাকতে চায়। বন্ধুদের সাথে কয়দিন বের হওয়া হয়নি মোটেই। সময়ই হয়ে ওঠেনি। সাজিদ অনিমা ফিরে গিয়েছে কর্মস্থলে। তখনই একেবারে ঈদের ছুটিতে ২-১ এর মধ্যেই ফিরবে। নিয়াজ, ঋতুও তাই। নাইমের যেহেতু এখানেই চাকরি বাকরি, সুতরাং একমাত্র নাইমই এখানে। ভর দুপুর এখন। আজকের বেশ গরম পড়েছে। টানা কয়েকদিন হলো বৃষ্টির দেখা নেই। প্রকৃতি ভ্যাপসা হয়ে আছে এক প্রকার। শাওয়ার নিয়ে নামাজ সেরে বিছানায় গায়ে এলিয়ে আছে তিতির। চুল শুকোচ্ছে। তমার আসার কথা, মেয়েটার আসার নামগন্ধ নেই। সেদিনের পর থেকে ভুলেও ঈশানের রুমে যায়নি সে। নিজের রুমেই থাকে। যতবার তার মামুনিরা তাকে এই রুমে দেখে ততবার কড়া গলায় আদেশ ছাড়েন ঈশানের রুমে যেতে। তিতির খুব সুন্দর মতো ম্যানেজ করে নিয়েছে তাদের। বলেছে ঈশান দিনে বাড়িতে থাকে না। একা একা তার ওই ঘরটায় মন বসে না। তাছাড়া নিজের রুমে তার পাখি দুটো আছে। ঈশানও তো আছে তার রুমে, সেটা অ্যালাও করবে না। সুতরাং দিনটা এ ঘরেই কাটে তার। গিন্নিরা অবশ্য মনে মনে খুশিই হয়, হাসে মিটিমিটি। স্বামী ছাড়া স্ত্রীর ঘরে ফাঁকা ফাঁকা লাগবে, একা একা লাগবে, সেটাই তো স্বাভাবিক। তবে রাতের বিষয়টা ম্যানেজ করে নিয়েছে সে। সন্ধ্যার পর ইফতার সেরে বেশিরভাগ সময়ই বাড়ির সবার সাথে কাটায়। এ বাড়ির বড়দের সবার রুম নিচতলাতে এবং সকাল সকালই ঘুমোতে যায় তারা। 10:30টার মধ্যে ২-১ দিন সর্বোচ্চ 11টা বাজে আর কি। সুতরাং তারপরে ওপরে এসে সে কোন রুমে গেল সেটা কেউই খেয়াল করে না। অন্য রুমে যাওয়ার সন্দেহ জাগে না মনে। ঈশান দিনে বাড়িতে থাকে না। সকালে ব্রেকফাস্টের সময় সবাই যে কয়েক মিনিট দেখাই হয় আর কি, সেটুকু সময়ে তাদের মনের খবর কেউ নিতে যায় না। তবে কেউ খেয়াল করে না বললে ভুল হবে। নয়ন, নিশি, নুরি জানে সেটা। তারাও সেদিনের পর আর জোর করে ভাইয়ের কাছে মেয়েটাকে পাঠানোর সাহস করে না। ঈদের আর বাকি ৬ দিন। নিশি, নুরি ভার্সিটি বন্ধ হবে আজকেই। ওরা সকাল সকাল বেরিয়েছে ভার্সিটিতে। এরই মধ্যে রিশা, রোশনি, রাফি রোজ এসে বায়না করে তিতিরের কাছে ঈদের শপিং এর জন্য। ঈশানকে রাজি করাতে। এটা অবশ্য বাড়ির বড়দের শেখানো তো, সে খুব ভালো করে জানে। বরাবরই ভাই বোন গুলোকে এড়িয়ে গেছে সে। ২-১ এর মধ্যে অবশ্য বের হতেই হবে। নিশিনুরির বন্ধ হয়ে গেলে ওদের নিয়ে বের হওয়া যাবে। অবশ্যই নয়ন ভাই নিয়ে যাবে। খোলা দরজা দিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো তমা। হাতে একটা প্যাকেট। তিতির উঠে বসলো না। কনুইয়ে ভর করে কাঁধ হলো। ভ্রু উচালো তমার দিকে। তমা এসে বসে বিছানায় পা তুলে। কি ওতে? তোর আর ভাইয়ার জন্য ঈদের গিফট। তিতির খুশি হলো কিনা বোঝা গেল না। তমার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে নিজের প্যাকেটে উঁকি দিল। উঠে বসে বের করলো পিঙ্কির শাড়িখানা। খুবই সুন্দর একটা শিফনের শাড়ি। বেশ দামি। তুই টাকা কোথায় পেলি হুম?
আমার জমানো টাকা। তিতির ভ্রু কুঁচকায়। আমি গিফট চেয়েছি। কেন অযথা টাকা খরচ করিস? তমা গিয়ে আগলে ধরে বোনকে। শুকনো চুমু খায় তিতিরের নরম গালে। তুই যে আমাকে প্রতিবার দিস তার বেলায় হু, এটা তোদের বিয়ে প্লাস ঈদ গিফট। অত কথা শোনাস না তো আমাকে। তিতির হাসে, শাড়িটা খুলে ধরে। তার খুব পছন্দ হয়েছে। খুব 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 সুন্দর, কিন্তু ঈদের দিন আমি আগে এটাই পরবো। তমা ব্যস্ত হয়ে দুহাত সমানে তোলে, আর্তনাদ করে ওঠে, না ভাই মাফি, আগে আমারটা পরে আমাকে ফাঁসির আসামি বানাবেন না দেওয়ান বধূ। আমায় ভাইয়ের দেওয়া জিনিসই আগে পরিধান করাবেন দয়া করে। তিতিরের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বাঁকা গলায় বলল, আপনার ভাইয়ের দেওয়া উপহার সম্ভবত এ জীবনে আমার গায়ে উঠবে না দেওয়ান কন্যা। মুখ বাঁকায় তমা, গম্ভীর গলায় বলে, তোরা দুজনই অসহ্য, কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নোস। আমার দোষ? থমকায় তমা। না, তিতিরের দোষ নয়। আবার ঈশানকেও একতরফা দোষ দিতে খারাপ লাগে তার। স্পষ্ট দেখতে পায় দুজনের চোখে একে অপরের জন্য কিছু একটা, অথচ কেউ মাথা নোয়াতে নারাজ। তমা ব্যস্ত হয়ে থামায় তিতিরকে। এসব বাদ, যেটার জন্য এত জরুরিভাবে আসা। সন্ধ্যায় ইফতার পার্টি আছে আমার কলেজে। গেট টুগেদার বলতে পারিস, তুই যাবি কিন্তু। দুদিকে মাথা নাড়ে তিতির, মুখ মলিন করে বলে, অসম্ভব দোস্ত, আমার প্রচন্ড মাথা ব্যথা, সম্ভবই নয়। তমা মানতে নারাজ। সে যে কোনো মূল্যে তিতিরকে নিয়েই যাবে। পারমিশন লাগবে? আমিই নেব। বড় ভাইয়া বাদে যার থেকেই নিতে বলবি এক্ষুনি নিয়ে আসে গিয়ে। তুই শুধু হ্যাঁ বল। রাহেলাও এসেছে এ সময়। তোমার মুখে সব শুনে সেও রাজি হলো। তিতিরকে বলল যেতে। মেয়েটা একদম বাড়ি থেকে বের হয় না। তোমার জোড়াজুড়িতে কাঁধ ঝাঁকায় সে, উদাস গলায় বলল, আচ্ছা যাবো যা। রেস্তোরাঁ বন্ধ, কেবিন রুমে গুমট পরিবেশে বসা নুরি, সামনে নির্বিকার ভাবে বসা ইয়াজ। বাইরে যেখানে সেখানে দেখা করা মোটেই নিরাপদ নয়। তাই তাদের চিরায়ত সেই জায়গা যেখানে এত বছর দেখা করে এসেছে তারা। সামনের মানুষটা এসেছে প্রায় ঘন্টাখানেক হতে চলল, একটা শব্দও করছে না। নুরি বিরক্ত হয়। তুমি কি চুপ করে থাকার জন্য এতদূর জার্নি করে এসেছো আমার ভার্সিটির মিস দেওয়ালে? ইয়াজ মাথা তোলে নুরির দিকে, করুণ গলায় বলে, বলো। আমি বলবো? বলবে তো তুমি। কোথায় ডুব দিয়েছিল এই কয়দিন, জবাব দাও। কাজের প্রচন্ড চাপ, তাছাড়া ফ্যামিলি। নুরি রেগে কিছু বলতে গিয়েও বলে না। এতগুলো বছরের সম্পর্ক তাদের টেনে টুনে চলছে শুধুমাত্র মেয়েটা। সে বলে ইয়াজ তাকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এত ইফোর্টলেস সম্পর্ক কতদিন টেকানো যায়? ইয়াস, কি চাও তুমি আমার থেকে জানতে পারি? আর কি কি দেব তোমাকে বলো? ইয়াস দু হাতে মুখ ডলে, গম্ভীর গলায় বলে, মানসিক প্রেসারে আছি নুরি। নুরি বিরক্ত হয় এবারে। তোমার মানসিক শান্তির জন্য আমি কি না করলাম। সব দিতে বসেছিলাম, উঠতে বসতে বলো আমাকে কাছে চাই। বিয়ে তো হবেই এক দু মাস পর। এখনই তোমার আমাকে চাই। হাজার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিজেকে সমর্পণ করতে চাইলাম তোমার কাছে। পরিবার, আত্মসম্মান, সমাজ, আবেগের বশে সবের ঊর্ধ্বে গিয়ে বললাম, চলো লুকিয়ে বিয়েটা করে রাখি। তারপর যা চাও, যেভাবে চাও দিচ্ছি। তারপরও একই কথা তোমার। বিয়ের আগে এসবে প্রেসার দিলে আমি কতটা মানসিক চাপে থাকি, অপরাধ বোধে ভুগি জানো? ইয়াদ যেন অবাক হয়, অবাক গলায় বলে, আমাকে ভালোবেসে আমার কাছে নিজেকে সমর্পণ করতে চাওয়াকে তুমি আবেগ বলছো? পাপ বলছো? পাপ নয়। বিয়ের আগে এসব পাপ লাগে না তোমার কাছে? ধর্ম মানো না? মানো তো নাকি? তাহলে সেদিন তোমার জোড়াজুড়িতে যদি শেষ মুহূর্তে বাঁধা না দিতাম, কি হতো ভাবতে পারছো? কথাগুলো বলে থমকায় নুরি। চোখের সামনে ভেসে ওঠে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার দৃশ্যপট। ইয়াজের সেদিকে জোর জবরদস্তি কেমন হু হু করে ওঠে নুরির বুকটা। একে একে পরিবারের সবার মুখ ভাসে চোখের সামনে। উঠে দাঁড়ায় আচমকা। এখানে থাকছো কদিন? 3 দিনের ছুটি। আজ আসি। শরীর খারাপ লাগছে, কাল শেষ দেখা করতে পারবো। আমার ছুটি আজই শেষ। কিছু একটা বলে কাল ম্যানেজ করতে পারবো। ইয়াজ কিছু বলার আগেই বেরিয়ে আসে নুরি। রিক্সা ডাকে। আজও গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে না। ঈশান চিন্তিত, রাগারাগি করবে। হঠাৎ শরীর খারাপ লাগছে তার। কেমন একটা অনুভূতি সেদিনের ঘটে যাওয়া ভুলটা ক্ষতবিক্ষত করে তাকে রোজ। আচ্ছা, সেদিন ওটা ইয়াজ না হয়ে
অন্য পুরুষ হলে কি বলতো সে? রে তাহলে বাধা দেওয়ার পর ইয়াজ যখন একই কাজ করতে চেয়েছিল তবুও লোকটাকে ছাড়তে পারছে না কেন সে? ভালোবাসে বলে? ভালোবাসলে মন সকল যুক্তির ঊর্ধ্বে যায় বুঝি? পাপ অন্যায়ের ঊর্ধ্বে? নুরির শরীর থরথর করে কাঁপে। ইয়াজকে ছাড়ার কথা ভাবতে পারত না সে। এখন তো আরো না, তার সবকিছু যে পুরুষের কাছে সমর্পিত প্রায়। না না, জোর করে সমর্পণের চেষ্টা করানো হয়েছে তাকে। সে ছাড়তে পারছে না। এতগুলো দিনের সম্পর্কের দোহাই দিয়ে ইয়াজ তাকে ছুঁয়েছে, জোরপূর্বক ছুঁয়েছে, তবে গভীরভাবে ছোঁয়ার আগেই বোধহয় নুরির বাধা দিয়ে বসে। কোনোমতে নিজের শেষ সম্বলটুকু হেফাজত করেছিল সে। তার বিয়ের আগেই কোনো পুরুষের ছোঁয়া তার শরীরে। এই পাপের প্রায়শ্চিত্ত কি ইয়াজকেই বিয়ে করলেই মুছবে? কখনো না। খোদার কাছে পাপ এটা, ভয়াবহ পাপ। দীর্ঘশ্বাস ফেলে নুরি। মাঝে মধ্যে মনে হয় মৃত্যু কিন্তু ঢের সহজ। অফিস শেষে বাইক হাঁকিয়ে বাড়ি ফিরছে নাইম। অফিস ছুটি হবে ঈদের একদিন আগে। কালকের সম্ভবত সব বন্ধু বান্ধবরা ছুটিতে চলে আসবে, অথচ তার এখনো ছুটি হওয়ার নামগন্ধ নেই। এবারে সেই যে রোজার দু একদিন আগে বৃষ্টি হলো, গোটা রমজান পার হয়ে গেল, আর বৃষ্টির ছিটেফোঁটাও নেই। শহুরে রেশ কাটিয়ে গ্রামের পথে বাইক ছোটাতেই সামনে অতি চেনা একজন চোখে পড়ল। মেইন রাস্তা থেকে দক্ষিণে তাদের এলাকার রাস্তা, আশেপাশে বিস্তর ক্ষেত, পুকুর, কিছুদূর পর পর বিশাল বিশাল বট অশ্বত্থ গাছের সমারোহ। মনোরম পরিবেশ, পিচ ঢালাই করা পাকা রাস্তা, একটা কার যাওয়ার মতো প্রশস্ত। তবে নুরি এই গরমের মধ্যে হেঁটে যাচ্ছে। এক হাতে সময় দেখলো নাইম। 3:30 বাজে। বাইক জোরে টেনে এসে দাঁড়ালো নুরির পাশে। আচমকা পাশে গাড়ি আসায় চমকে ছিটকে গেল নুরি। ভয় পেয়েছে মেয়েটা। ধমক দিয়ে কিছু বলতে যাবে, তবে নাইমকে দেখে আটকে গেল গলায়। বড় ভাই আর বন্ধু, বয়সে তার থেকে ঢের বড়। বেয়াদবি করে ফেললে সর্বনাশ। তবে মোটেই খুশি হলো না নাইমকে দেখে। লোকটাকে তার পছন্দ না, এক ফোঁটাও পছন্দ না। অসহ্য লাগে বলতে পারা যায়। নুরি কিছু বলার আগে শোনা গেল নাইমের গলা, এই রোদের মধ্যে রোজা রেখে হেঁটে যাচ্ছ কেন? গাড়ি কই? মেজাজ খারাপ হয় নুরির। মনে পড়ে এর আগে একদিন লিফট দিয়েছিল এই লোক তাকে। সে সেদিন ইয়াজের সাথে দেখা করবে বলে ভার্সিটি থেকে দূরে নেমেছিল। লোকটা ঈশানকে বলে দিয়েছিল সে কথা। আজকেও নিশ্চিত একই কাজ করবে। তবে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, আমার কিছু কাজ ছিল পার্সোনাল, তাই ভার্সিটি আগে শেষ হওয়ায় বেরিয়ে এসেছি। গাড়ি নিশি আপুকে নিয়ে আসবে। এ নিয়ে আরো দ্বিতীয় প্রশ্ন করল না নাইম। নরম গলায় বলল, গরমের মধ্যে এখনো বেশ খানিকটা পথ। উঠে এসো। নুরি পরখ করল বাইকটা। বিনয়ের সাথে সাথে মাথা নাড়ল। দরকার নেই ভাইয়া, আপনি যান, চলে যেতে পারবো আমি। তোমার ভাইয়ের আদেশ এটা, পারমিশন আছে ওর। এসো, ভয় নেই। এই যে সমস্যা, সবাই জানে সে কি পরিমাণ ভয় পায় ঈশানকে। সবাই বোধহয় সেই সুযোগটাই কাজে লাগায়। কিছু হলেই ঈশানের কথা তুলতে হবে তার সামনে। তবুও উঠে আসে না সে। আমতা আমতা করতে থাকে। ব্যস্ত হয়ে এদিক ওদিক রিকশার খোঁজ করে। নাইম স্থির দৃষ্টিতে দেখছে নুরিকে। মেয়েটার মুখ জুড়ে এত মায়া, এই যে গরমে ঘেমে নে একাকার হয়ে গেছে মেয়েটা। চোখে হালকা করে লাগানো কাজলটা একটু একটু ছড়িয়ে গেছে। বারবার কপাল কুঁচকে রিকশার জন্য এদিক সেদিক করছে। কি সুন্দর লাগছে তাকে। নাইম কাশে হালকা করে, নুরির মনোযোগ আকর্ষণ করতে আর কি। এই অসময়ে আমাদের এদিকে রিকশা আসা করা একটু বিলাসিতা হলো না? উঠে এসো, রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। নুরি নিতান্তই অনিচ্ছার সাথে উঠে এলো বাইকে। ধরে বসলো না। ধরে বসো, আমার বাইকে বসার অভ্যাস আছে চলুন। নাইম মনে মনে হাসে। নিশের মাথায় হেলমেটটা খুলে পিছনে বাড়িয়ে দেয়। নুরি খানিক অবাক হয়েই বলে, আপনি পড়ুন, আপনারটা আমাকে দিচ্ছেন কেন? আপনার কিছু হলে দেওয়ান সাহেব খুন করবে আমাকে। পড়ে ফেলুন ম্যাডাম। নুরির কথা বাড়াতে ইচ্ছে করে না। দ্রুত পরে ফেলে হেলমেটটা। আচমকা হুমড়ি খেয়ে এসে পড়ে নাইমের ওপর। নাইম খুবই বিনয়ের সাথে বলে ওঠে, বলেছিলাম ধরে বসতে। নুরি বিরক্ত ভঙ্গিতে সোজা হয়, এবারে ধরে না। নাইম সামনে তাকিয়ে হেসে টান দেয় বাইক। ইফতারের বাকি আরো প্রায় 1.25 ঘন্টা।
তমার এরই মধ্যে ফিটফাট হয়ে রেডি হয়ে এসে বসে আছে তিতিরের ঘরে। তিতির বড্ড ধীরস্থির হয়ে তৈরি হওয়ার জন্য জামাকাপড় বের করছে। তমার প্রাক্তন কলেজে তাদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। সর্বোচ্চ 30-35 মিনিট আগে পৌঁছলে এনাফ। অথচ তমা তার বাড়িতে সেই 3টা থেকে বসে আছে। তিতির এত ঘষা মাজা করে দেরি করেছে তৈরি হতে মেয়েটার মধ্যে তবুও এক ফোঁটা বিরক্তির রেশ মাত্র নেই। বরং মহা আগ্রহে তিতির কি কি পড়বে সেগুলো ঠিক করে দিতে ব্যস্ত। নিশি নুরি দুজনেই ফিরেছে। এরই মধ্যে দুবার এসে এখানে গল্পও করে গেছে তাদের সাথে। এখন যথাসম্ভব নিচে মায়েদের সাথে ইফতার বানানোতে সাহায্য ব্যস্ত দুজন। অন্যদিন হলে তিতিরও থাকতো। তিতির তৈরি হয়ে গেছে, বের হলো দুজন। সবার থেকে বিদায় নিয়ে বের হলো। বাড়ির গাড়ি নিচ্ছে না। 5-10 মিনিটের রাস্তার জন্য এমন বিলাসিতা করতে ইচ্ছে হয় না। হেঁটেই যাবে, দরকার লাগলে রিক্সা নেবে। রায়লা দেওয়ান ছুটে এলেন বৌমার দিকে। গাড়ি ছাড়া যাচ্ছিস মানে? ঈশান রেগে যাবে কিন্তু। তোমার ছেলে কি ইফতারে আসবেন নাকি? তার তো আসতে ঢের রাত। আমি তো 8টার মধ্যেই চলে আসবো। মুখটা চিন্তিত হয় রাহেলার। তবুও মলিন মুখে বলে, রাত হয়ে যাবে তবুও। মামনি, এতটুকুনের পথ, কোনো সমস্যা হবে না, চিন্তা করো না কেমন। আসি। রায়লা দেওয়ান শুকনো মুখে তিতিরকে আর বাধা দেয় না। ঈশানটা পই পই করে রোজ বলে যায়, বাড়ির মেয়েদের যেন কিছুতেই বাড়ির গাড়ি ছাড়া বাইরে যেতে না দেওয়া হয়। একা একা তো কখনো না। কিন্তু তার একটা মেয়েও তো কথা শোনার বান্দা নয়। যার যখন ইচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছে নিজেদের মতো। এই যেমন আজ নুরি ফিরল গাড়ি ছাড়া, নিশিটা আরো পরে একা ফিরল। তিতির তমা যাচ্ছে এভাবে। ফিরতে রাত হবে। ঈশান যদিও রাতে ফেরে দেরিতে, বলা বাহুল্য বাড়ির প্রত্যেকটা পুরুষই বেশ রাতে ফিরে আসে অফিস থেকে। তবুও শুধু তো তাদের ভয়ে নয়, সত্যি নিরাপত্তার চিন্তা হয় মেয়েদের নিয়ে। আগে তো এত চিন্তা হতো না। ঈশানও কখনো এত নিষেধ করতো না। পুরো এলাকা তাদের। এ এলাকার সবাই তাদের অত্যন্ত সম্মান করে। এ বাড়ির মেয়েদের দিকে চোখ তোলা তো দূর, কেউ কিছু বললেও নিজেদের মেয়ে বোনের মতো আগলাতো। এখনো তাই। তবুও অন্য কিছুর শঙ্কা করে কি ঈশান, কি জানি। তিতির চোখের আড়াল হতেই সদর দরজা থেকে ভিতরে চলে আসে সে। রান্নাঘরে বাকি যা কাজ করছে। নুরি নিশি ডাইনিং এ বসে ফল কাটছে। রায়লা ধীরে সুস্থে এসে বসলেন মেয়েদের পাশে। গলা নামালেন। ঈশান, তিতিরের কিছু হয়েছে? জানিস তোরা? আঁতকে উঠল দুজনেই। আচমকা এমন প্রশ্নে চমকে গিয়েছে। রায়লা দুই মেয়ের চমকানো লক্ষ্য করলেন। ভ্রু জোড়া তুললেন। কি রে, হয়েছে? নিশি দুপাশে মাথা নাড়ল। ব্যস্ত গলায় বলল, না, কি হবে, ঠিকই তো আছে। রায়লা দেওয়ান মুখ দ্বিগুণ গম্ভীর করলেন। আমাকে বোকা মনে হয় তোদের? মা আমি তোদের। নারী নক্ষত্র আয়ত্তে আমার। তোমরা কি করতে পারো বলো? ভাবছো একটু হলেও টের পাই আমি। গোটা রমজান পার হয়ে গেল, তিতির ঈশানের বিয়ের ঠিক 1 মাস আজকের। তোদের কি মনে হয় ওদের দূরত্ব আমি খেয়াল করিনি? হ্যাঁ, দুদিন হলো তো রাতেও তিতিরকে নিজের রুমে দেখি আমি। চমকে উঠল দুজনেই, কারণ তাদের ঘোর ধারণা ছিল ঈশান তিতিরের আলাদা থাকার বিষয়টা জানা নেই কারোর। তাদের মায়ের মধ্যে টের পেয়ে গেছেন। সেরকম কিছু না মা, তিতিরের শরীরটা খারাপ। ভাইয়া আসার আগে নিজের রুমে থাকে, ঘুমিয়ে যায় হয়তো, ভাইয়াও আর জাগায় না। আমি আজ বলে দেব আগে না ঘুমাতে। রায়লা গম্ভীর গলায় বলে উঠলেন, কিচ্ছু বলতে হবে না তোমাদের। আর 1-2 দিন দেখবো আমি, তারপর যা বলার আর করতে হয় আমি করব। নিশি নুরি মুখ চাওয়াচাই করে। তিতিরকে সতর্ক করে দিতে হবে আজকেই। অফিসের কাজে আজকাল গলা অবধি ডুবে থাকতে হয়। অন্যদিক সামাল দেওয়ার একটা বিষয় তো আছেই। মাথা প্রচন্ড গরম থাকে সবসময়। এমন একটা মানসিক অশান্তিতে থাকে ঈশান। মনোযোগ সহকারে একটু আগে আসা ফাইলগুলোতে চোখ বুলাচ্ছে সে। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রাইসুল দেওয়ান। বাবাকে দেখে চোখ তুলে তাকালো ঈশান। ফাইলখানা বন্ধ করল। বাবা, এসো। রাইসুল দেওয়ান গম্ভীর মুখে এগিয়ে গিয়ে ছেলের মুখোমুখি বসলেন। ব্যস্ত আছো? না, বলো। রাইসুল দেওয়ান কি বলবে ভাবলেন হয়তো। গুছিয়ে নিয়ে আসা কথাগুলো এলোমেলো ঠেকলো। বাবা, বলবে কিছু? ঘোর কাটলো রাইসুল সাহেবের। হুম, বলবো।
ঈশান অধীর আগ্রহে তাকালো বাবার কথা শোনার জন্য। তুমি কি কিছু লুকাচ্ছ ঈশান? কি লুকাবো? আজকেও খানিক পর বের হবে নিশ্চয়ই। ঈশানের মুখ এবার গম্ভীর হলো। হেলান দিল চেয়ারটায়, ছোট্ট করে বলল, হুম। আমি প্রথমে ভাবলাম বাড়ি যাও তুমি এই সময়। পরে তোমার মা বলল তুমি একেবারে সেই রাতেই ফেরো। অফিস থেকে তুমি চলে যাও সন্ধ্যের আগেই, কখনো বা দুপুরে। ঈশান সোজা হয়ে টেবিলের ওপর হাত রেখে বসলো। বাবা, ক্লাস টুর বাচ্চাকে জেরা করার মতো হলো না বিষয়টা? ছোটবেলায় মাঠে থেকে খেলে ফিরতে দেরি হলে তুমি এহেন জেরা করতে। রাইসুল সাহেব বিরক্ত হন ছেলের হেয়ালিতে। মুখ কঠিন করে বলে, ঢাকাতে তুমি কি জব করতে? হঠাৎ সেটা ছাড়লে কেন? ঈশান জবাব দেয় না। ফাইলটা বাবার দিকে এগিয়ে দিয়ে নিজের স্যুটটা হাতে ঝোলাতে ঝোলাতে দরজার দিকে এগোয়। ঘাড় বাঁকিয়ে বলে, টেররিস্ট ছিলাম না বাবা। বাবা হয়ে জিজ্ঞেস করাটা আমার অপরাধ? তোমার চাকরি কি ছিল? মোটেই না, করতেই পারো জিজ্ঞেস। তাহলে আজীবন নিজের মর্জি মতো চললে, কখনো আমার কথা শোনার প্রয়োজন বোধটা করলে না। তোমার ইচ্ছে ছিল বিজনেস জয়েন করলাম সেটা। তোমাদের ইচ্ছে হলো ধরে বেঁধে বিয়ে করাবে, সেটাও করলাম। বাড়িতে সেটেল হতে হলাম। আর কি করতে বলছো? দ্রুত বাড়ি ফিরবে এখন থেকে। যতদূর জানি তোমার বন্ধুরা কেউ নেই এখানে। আড্ডাতেও যাও না তাহলে। বাবা আসতে দেরি হচ্ছে। ঈশান দাঁড়ায় না আর। আর না তো অপেক্ষা করে রাইসুল দেওয়ানের কোনো কথা শুনতে। ছেলের একগুঁয়েমিতে বিরক্ত রাইসুল সাহেব। সামান্য কথাটা তেড়ামি ছাড়া জবাব দেয় না। দীর্ঘশ্বাস ফেলে সে। ঈশান গাড়ি এসে থামলো একটা পুরাতন ভবনের সামনে। শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে এটা। শহুরে কোলাহল, লোক সমাগম থেকে বেশ দূরেই এটা। ভিতরে ঢুকতেই এগিয়ে এলো ৩-৪ জন ব্যক্তি। ঈশান কথা বলল না। সে মানুষগুলো ইশারা করে কিছু দেখালো। কথা বাড়ালো না। ঈশান বসতেই একজন এগিয়ে দিল ফোন। ফোন স্ক্রিনে চলমান কিছু থেকে ভ্রুজোড়া কোঁচকালো ঈশানের। গম্ভীর গলায় বলল, কবের এটা? আজকের। মুখ স্পষ্ট নয় কেন? পজিশন ঠিক ছিল না। স্টুপিড। মুখ কুঁচকে যায় লোকগুলোর। মাগরিবের আজান পড়েছে এই মাত্র। ইফতারের বেশ কিছু আইটেম রাখা ভাঙা টেবিলটায়। ঈশান মুখে তুলে নিল সেগুলো। বাকিরাও তাই সময় নিয়ে বলল, বডি কোথায় রাখা? একটা ৩ তলাতে থাকুক। বাকি সময় আর একটা কথাও হলো না। গোটা রুম জুড়ে একদম চুপচাপ। নীরব ঘরের ভেতরটা। তবে আশেপাশের জঙ্গলের পশু পাখিগুলোর মধ্যে চুপ থাকার বিন্দুমাত্র ইচ্ছে দেখা গেল না। শরীর হিম করা শব্দ এক একটার। ঈশান উঠে দাঁড়ালো, সাথে সাথে বাকিরাও। পকেটে হাত গুজে বরাবরের মতো ভারী গলায় বলল, এখানে স্টে করার দরকার নেই। পুলিশ জঙ্গল রেড দিলে মারা পড়বে। বডি এখানে থাকুক। হাত বাড়িয়ে একটা চিরকুট হাতে ধরিয়ে দিল সে। এই লোকেশনে চলে যাও। সকালে সে বডি সরাবে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় সবাই। আজকের ঈশানের বেশ ক্লান্ত লাগছে। সারাদিন প্রচুর ধকল গেছে অফিসে। বাড়ি ফিরবে তাড়াতাড়ি আজকের আগেই ঠিক করে রেখেছে। সেখান থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসতে বসতে মনে মনে হাসল ঈশান। বাবা আজকের খুশিই হবে। তাড়াতাড়ি ফিরেছে বলে গাড়ি চলতে শুরু করেছে। জঙ্গলের এরিয়া পেরিয়ে মেইন রোডে উঠতেই কাঁচ নামিয়ে দিল গাড়ির। বুকের ভিতরটা আজকাল বেশ অস্থির থাকে তার। কিছু একটা নেই নেই মনে হয়। সেদিন মায়ের কাছে শুনেছিল তিতিরের ছুটি শেষের দিকে। ঈদের পর সম্ভবত আর 10 দিন থাকবে। সেই হিসেবে আরো 15-16 দিন ছুটি। তিতিরের সাথে কথা হয় না প্রায় 20-22 দিন হবে। মেয়েটা দূরে চলে গেছে তার। ভুল করেও একটা শব্দ উচ্চারণ করে না তার সাথে। সেও প্রয়োজন বোধ করেনি। তবে আজকাল আবার সেই সুপ্ত বাসনা মাথা চড়া দিয়ে ওঠে। আঁকড়ে ধরতে মন চায় মেয়েটাকে। জাপটে ধরে বুকের জ্বালাপোড়া কমাতে মন চায়। মেয়েটার রাগ, অভিমান, অভিযোগ শুনতে মন চায়। ওকে বকতে মন চায়। গভীরভাবে ছুঁয়ে দিতে মন চায়। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। অবাস্তব সব চাওয়া এগুলো। কোনো কারণ নেই, তবুও এসবই মনে হয়। সে তো এমন ছিল না। আবেগ অনুভূতিতে মিশে থাকা গোলানো মানুষ তো সে না। তার প্রফেশনের সাথে এসব যায় না। এখানে আবেগের জায়গা নেই, একদম নেই। আজীবন তার জগৎ থেকে আলাদা রাখতে চেয়েছে সে তার পরিবারকে। আজকাল সব অগোছালো লাগে।
এই যেমন আজকে, আগে হলে কি সে আজকের দিনের একটা ইম্পর্টেন্ট কাজ রেখে সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়। অজান্তেই হাতের নিচে ধরা স্টিয়ারিং এর বাঁধন শক্ত হয়, মুখের আদল পাল্টায়। ঈশান বাড়ি ফিরেছে আজ জলদি। অন্যদিন হলে খুশিতে বাড়ি মাথায় তুলতেন রাহেলা দেওয়ান। আজ তা করলেন না, ভয়ে মিশে গেলেন। গেটে ঈশানের গাড়ি দেখে ছুটে এসে তাদের খবর দিয়ে বাড়ির কাজের বুয়াটা। রাহেলা শুকনো মুখে হাঁক চাইল নিশিকে। নিশি বিছানায় গা এলিয়ে নিয়াজের সাথে প্রেমালাপে ব্যস্ত। মায়ের এহেন চিৎকারে ফোন ফেলে ছুটে এলো দোতলার করিডরে। ওখানে থেকেই সেও একই রকম স্বরে চেঁচালো, হলোটা কি? রাহেলা ঘামছে দরদর করে, শাড়ির আঁচলে মুখটা মুছে বলল, ঈশান এসেছে তিতির। মুখ চুপসে ফাটা বেলুন হয়ে গেল নিশির। বড় মায়ের হাঁক ডাকে ঘর থেকে বেরিয়েছে নুরিও। বোনের পাশে এসে দাঁড়িয়েছে। চোখাচোখি হলো। কিয়ৎক্ষণ সময় লাগলো মায়ের কথা বুঝতে। মাথায় ঢোকা মাত্র ছুটল নিজের রুমে। তিতিরকে কল করতে তিতির কল তুলছে না। ইফতার পার্টিতে প্রচুর মানুষজন। আমাদের ইয়ারের একটা ছেলে মেয়েও বাদ নেই আজকের আসতে। ইফতার করে ডিনার সার্ভ করা হচ্ছে টেবিলে। এত হৈ হৈয়ের মধ্যে ভাইব্রেট করা ফোনের কাঁপুনি মোটেও খেয়াল হলো না তিতিরের। নিশি চিন্তিত মুখে নুরির দিকে তাকালো। তমাকে কল করো আপু। নিশি একই গতিতে কল লাগালো তমাকে। একই ঘটনা, কেউ ফোন তুলছে না। দু বোন ছুটে বেরিয়ে এলো করিডোরে। নিচতলায় মা এখনো ওপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকানো। নিশি নুরি দুদিকে মাথা নাড়িয়ে জানালো পায়নি। কপাল চাপড়ালেন রাহেলা। নয়নটাকে যে কল করে নিয়ে আসতে বলবেন সে উপায় নেই। নয়ন গিয়েছে ঢাকা অফিসের কোনো এক কাজে, সুতরাং আজকে তিতিরের খবরই আছে। দু যা এসে গুটিসুটি মেরে দাঁড়িয়েছে রাহেলার পাশে। রিক্তা ফিসফিস করে বলল, জিজ্ঞেস করলে বলবে মাথা যন্ত্রণা করছিল, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছো। রুমে যেতে নিষেধ। মুখটা কনুই দিয়ে ধাক্কা দেয় মেজো যাকে। ছেলে সেটা মানবে? সামান্য মাথা ব্যথার জন্য বউ রাখবে অন্য রুমে? মুক্তার বাঁকা কথায় অন্য সময় হলেও হাসতো বাকিরা। আজ হাসলো না, কারণ তারাও জানে কতটা সিরিয়াস ভাবে তিতিরের বা কোনো মেয়ের একা বাইরে বের হওয়ার নিষেধ করেছে ঈশান। আর রাতে বেরিয়েছে জানলে আতঙ্কিত হয় তিনজনই। হাতে কালো ব্যাগটা নিয়ে ক্লান্ত শরীরে সদর দরজা ঠেলে ভিতরে ঢুকে ঈশান। ড্রয়িং রুমে সারিবদ্ধ হয়ে মা চাচিদের দেখে চোখ কোঁচকায়। ওপরে একইভাবে তাকিয়ে আছে নিশি নুরি। তবে এত কিছু ভাবলো না সে। রাহেলা এগিয়ে এলেন। আজ এত তাড়াতাড়ি যে বাপ? খুশি হওনি মনে হচ্ছে। দাঁতে জিভ কাটে রাহেলা, ব্যস্ত গলায় বলে, এ বাবা, এটা কি কথা? আমার বাপ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, আমি তো সেটাই চাই। যা ঘরে যা, ফ্রেশ হয়ে আয়। কি না কি দিয়ে ইফতার করেছিস, একেবারে ডিনার করবি আয়। ঈশান মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। এক নজর এদিক সেদিক তাকায়। সোফা, কিচেন, নিচতলায় কোথায় তিতিরের অস্তিত্ব নেই। ঘরে বোধহয় ভাইয়ের আশা দেখেই ঘরে ঢুকে গেছে নিশি নুরি। সময় নিয়ে কোল্ড শাওয়ার নিয়ে বের হলো ঈশান। শরীরটা ভার ভার লাগছে আজকের। ম্যাচ ম্যাচ করছে, জ্বর আসবে নাকি। খিদে পায়নি, তবে খেতে যাবে সে এখনই। বাড়ির সবাই এখনই বসবে হয়তো খেতে। ইফতারের পর রাতের খাবার জলদি খাওয়া হয় তাদের বাড়িতে সচরাচর। মন ছটফট হয়ে আছে অন্য কারণে। মনে মনে খানিকটা মেজাজ খারাপ হলো তার নিজের ওপরে। মনটা বেহায়া হয়ে বসে আছে আজকাল। ভালো লাগে না একটা কাঙ্ক্ষিত মুখ না দেখলে। পাতলা শার্টটা গায়ে জড়িয়ে দ্রুত পায়ে নিচে নেমে আসে ঈশান। খবরদার, টেবিলে সাজানো। রিশা, রোশনি, রাফি সুন্দর মতো বসে গেছে সামনে প্লেট নিয়ে। যদিও কয়েক লোকমা মুখে দেওয়ার পর বায়না জুড়বে খাইয়ে দিতে, তখন সেই খাইয়েই দিতে হবে। তারপরও আগে বায়না জোরে এমন। ঈশানকে দেখে লাফিয়ে ওঠে তিনজন। ঈশান হাত বুলিয়ে দিল তিনজনের মাথায়। পকেট থেকে বের করলো চকলেট, ধরিয়ে দিল তিনজনের হাতে। হুড়মুড়িয়ে নিশি নুরি এসে বসলো। অন্যদিন হলে বড় দুটো একইভাবে হাত পাতত চকলেটের জন্য। ঈশান অবশ্য এনেছে ওদের জন্য। আজ গম্ভীর দেখে অবাকই হলো খানিকটা।
দুটোর মুখই শুকনো। ঈশানের কপালে ভাঁজ পড়ল। নুরি পরখ করল বিশেষভাবে। পকেট থেকে ৩টে চকলেট বের করে হাতে দিল দুজনের। আজ একটা চকলেট বেশির কারণে বুঝল না প্রথমে ওরা। রাফি ওই চকলেটটা এক্সট্রা মনে করে কেড়ে নিতে গেলেই ঈশান খানিক শব্দ করল। থেমে গেল বেচারা। নিশি নুরি ততক্ষণে ধরে ফেলেছে। ভাইকে কিছু না বললেও রাফিকে বাঁকা গলায় বলল, তোর বারবির জিনিসে কবে থেকে নজর দেওয়া শুরু করলি রাফি? হ্যাঁ? রাফি বোধহয় অবাকই হলো। এটা বারবির তা কখন বলল তাদের বড় ভাইয়া? ভাইয়া তো একবারও বলল না সেটা। রিশা ধমকে ওঠে ভাইকে। বড়দের মতো করে বলে ওঠে, ভালোবাসার জিনিস কি বলে বলে দেয় গাধা? খাবার খা। কেসে ওঠে ঈশান। মিটিমিটি হাসছে বাড়ির সকলে। ঈশান খাওয়ায় মন দেওয়ার চেষ্টা করে। সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাডামকে বাদে। ঈশানের পাতে খাবার তুলে দিচ্ছেন রাহেলা চিন্তিত মুখে। মনে মনে বারবার আল্লাহকে ডাকছেন ঈশান যেন তিতিরের খোঁজ না করে, আর এই সময় তিতির যেন বাড়িতে না ঢোকে। তবে হলো না সেটা। দু লোকমা মুখে তোলার পর ঈশান ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে। তোমাদের নবাব নন্দিনী কই? দেখছি না তো তাকে। আঁতকে উঠল বাড়ির সকলে। মুখ শুকিয়ে এলো সকলের। মিথ্যা কথা কি করে বলবেন অবলীলায়? মুখ নিচু করে খেয়ে যাচ্ছে নিশি নুরি। কাউকে জবাব না দিতে দেখে একই প্রশ্ন পুনরায় করল ঈশান। কি হলো? ঝটপট একটা মিথ্যা বলে বসলো নুরি। ঘুমিয়ে গেছে ও। ঈশান মাথা তুলে তাকায়। এ বাড়ির সবার মিথ্যা ধরে ফেলতে পারে তার অভিজ্ঞ চোখ। গ্লাস হাতে নিল, তবে তা নিজে খেলো না। নুরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার সামনে অন্তত মুখটা সামলা, নাকি? চুপসে গেল সে। তবে এই মুহূর্তে লাফিয়ে উঠল রাফি। সে তো জানে জবাবটা। ভাইকে সঠিক জবাবটা দিয়ে বাহবা কামানোর সুযোগ সে মোটেও হাতছাড়া করতে চাইল না। উচ্ছ্বাসিত কণ্ঠে জবাব দিল, বারবি তো তমাপুর সাথে পার্টিতে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল সকলে। মুক্তা পিছন থেকে চেপে ধরল ছেলের মুখ। রাফি তখনও ছটফট করে ঈশানকে বাকি কথাটুকু জানাতে ব্যস্ত। ঈশান এর হাত থেমে গেল। চামচ নামিয়ে তাকালো মায়ের দিকে। গম্ভীর গলায় বলল, তিথির কোথায়? কিসের পার্টি? রায়লা ব্যস্ত হলেন। জলদি বললেন, পার্টি না বাপ, ইফতার পার্টি। ওই যে তোমার কলেজের আর কি। চুপ করে গেলেন রাহেলা। ঈশানের চোখ মুখ শক্ত হয়ে গেছে। বাড়ির ঢোকার সময় সবগুলো গাড়ি দেখছে পার্কিং এ। তার মানে গাড়ি নিয়ে যায়নি। ঘড়ির দিকে তাকালো সে। 7:45 বাজে। শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রায়লা এসে আঁকড়ে ধরল ছেলের হাত। রাগ করিস না মেয়েটার ওপর বাপ। যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি। সামান্যই দূর এসে পড়বে। তুই খাওয়া ছেড়ে উঠলি কেন? খেয়ে নে, ও চলে আসবে। ঈশানের মুখে রক্তিম আভায় ছেয়ে গেছে রাগে। হাজার একটা চিন্তা করে মাথার ওপর। বাড়ির সব জেদি একরোখা মেয়েগুলোকে নিয়ে সে পড়েছে ডাবল বিপদে। একজনও কথা শোনে না তার। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত ওপর থেকে গাড়ির চাবি নিয়ে নামে। বাইক নিয়েই যেত, তবে তবাও আছে সাথে। অগত্যা অল্প পথ হলেও গাড়ি নিয়ে যাবে সে। রায়েলা ছেলেকে আটকাতে গেল, শুনল না সে। গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দীর্ঘশ্বাস ফেলল বাড়ির সকলে। নুরি নিজের খাবার প্লেটের দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, আজ আবার চতুর্থ বিশ্বযুদ্ধ লাগলো বলে। বড়মা, তোমার বৌমা আজকে শেষ। ভয়ে চোখ বড় বড় করে রাহেলা তাকিয়ে আছে দরজার দিকে। আসলেই বোধহয়